আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও একটা নতুন আয়োজনে হাজির হতে পেরেছি। চলছে জব প্রার্থীদের জন্য ৭৫ দিনের জার্নি। ইংরেজি ১,০০০ প্রশ্ন সমাধান করব। আর এই ১,০০০ প্রশ্নই যে কোনো প্রিলি পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশান, সেটিই প্রমাণ করে দিতে চাই ইনশাআল্লাহ। সাথে যারা শুরু থেকে ছিলে এবং ৭৫ দিন ধরে আমার সাথে থাকবে, ইনশাআল্লাহ এটি তোমাদের জীবনের জন্য, বিশেষ করে চাকুরি প্রস্তুতির জন্য, এটা তোমাদের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এই এপিসোড, এই আয়োজনটা। ওকে, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কমেন্টে একটু জানাও। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, আমরা আয়োজনে ফিরে যেতে পারি, কারণ আজকেও আমরা ৩৫টা প্রশ্ন সলভ করব। এখন প্রতিটা মোমেন্টেই তো আমাদের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। প্রতিটা স্লাইডেই তোমাকে ট্রাই করতে হবে এবং দেখতে হবে যে ৩টার ভেতরে তোমার কয়টা করে হচ্ছে। যদি ৩টায় হয়ে যায় মাশাআল্লাহ, ৩৫টা হয়ে যায় দ্যাটস ভেরি অ্যামেজিং। প্রতিটা মুহূর্তেই এই উচ্ছ্বাসটা প্রকাশ করতে হবে। একটা ক্লাসও মিস করবে না, লেগে থাকবে চুম্বকের মতো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তেই। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করছি। প্রথম নাম্বারটা ৩৫১ নাম্বার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি? সো দ্য রাইট আনসার ইজ হি ইজ বেটার টুডে। অর্থাৎ আজকে সে তুলনামূলক ভালো। আজকে সে তুলনামূলক ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এইটাকে আমরা কেন রাইট বলবো? কারণ যখন আমরা বেটার বলেছি, তার মানে আগের দিনের তুলনায় আমরা একটা তুলনা প্রকাশ করেছি। আর তুলনার অর্থে আমরা অবশ্যই বেটার দিলে সব হয়ে যায়, কম্পারেটিভলি দেওয়া যাবে না। যেমন অনেকে এই বাক্যটাকে সঠিক মনে করে ফেলে যে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, যে সে আজ তুলনামূলক ভালো, দেওয়া যাবে না। গুড টুডে দেন বিফোর, যখন আমি দেন ব্যবহার করেছি আমাকে বেটার ইউজ করতে হতো, এটা ভুল। দেন থাকলে সেই বাক্যতে কখনো বেস্ট ইউজ হয় না। অতএব বাক্যগুলোতে ভুল আশা করি ধরতে পেরেছ। এবার আমরা ছোট্ট করে একটা নোট দিই, গুরুত্বপূর্ণ নোট। অনেক সময় এই প্রশ্নগুলো আবার এভাবে আসে, যেমন হি ইজ বেটার টুডে, আমরা এটা দিতে পারি। চাইলে কোনো কোনো সময় আমরা কম্পারেটিভলি শব্দটাকে রাখতে পারি, তাহলে সেই জায়গায় তার বেটার রাখবো না, সেখানে আমরা ওয়েল দিয়ে দেব। সো কম্পারেটিভলি ওয়েল। আচ্ছা, একটু খেয়াল করো। ওকে, 100% মনোযোগ রাখতে হবে, কেমন? সো হি ইজ বেটার টুডে। কোনো একটা পরীক্ষায় এমনও আসতে পারে যে বেটার টুডে না দিয়ে সেখানে কম্পারেটিভলি ওয়েল দিতে পারে, কোনো সমস্যা নেই, কম্পারেটিভলি ওয়েল টুডে, এটাও রাইট হতে পারে। এবং এই সূত্র আমরা দেখেছি যে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। সেই অনুযায়ী কম্পারেটিভলি অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে আরেকটা অ্যাডভার্ব। সেই জায়গা থেকে এই বাক্যটা রাইট হতে পারে যদি কম্পারেটিভলিটা আমরা ইউজ করি। ঠিক আছে? সাথে এক্সট্রা একটা জিনিস তোমরা জেনে রাখো, আমি এক্সট্রা তথ্য শিরোনাম এটা দিয়ে রাখবো। কোনো একটা সময় আমার মনে নেই, কোনো একটা জায়গাতে এই কোয়েশ্চেনটা এসেছিল যে অপশন দিয়ে ধরো বলা হতো যে হি ইজ মাচ বেটার টুডে। এই বাক্যটাও কিন্তু রাইট। হি ইজ মাচ বেটার টুডে, এই বাক্যটাও রাইট। এই যে মাচ বেটার, এটাকে রাইট বলা হচ্ছে। সাথে এটা বলে দিই, যদি কোনো জায়গায় এটার পরিবর্তে এই বাক্যটা দেখো, মাচের পরিবর্তে এই জায়গাটায় ভেরি, তাহলে মনে রাখবে এখানে আর বেটার হবে না, তখন এখানে গুড হয়ে যাবে। এই যে তথ্যটুকু আমি দিলাম, এটা তোমরা নোট করে রাখো এবং মনে রাখো যে রফিক স্যার এই আয়োজনে এই কথাটি বলেছিল, এবং আমি তোমাদেরকে প্রমাণ করে দেব কত জায়গাতে মাছ এবং ভেরির এই ব্যবহারটা এসেছে। কিভাবে দেখতে চাও? আমি ছোট্ট করে একটু বলি তোমাদের, তাহলে তোমাদের কাজে দেবে। জাস্ট লাইক আমি একটা টেস্ট দিচ্ছি তোমাদের। কোনো এক সময়, খুব বেশি দিন নেই, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলিতে ধরো এই প্রশ্নটা এসে গেছে যে হি ইজ ডট ডট, হি ইজ ডট ডট ওয়াইজার, হি ইজ ডট ডট ওয়াইজার, এখানে দিলাম। এবং আরেকটা দিলাম যে হি ইজ ডট ডট ওয়াইজ। উদাহরণস্বরূপ আমাকে বলো তো এই গ্যাপটায় তুমি কি দেবে আর এই গ্যাপটায় তুমি কি দেবে? আমি অপশন হিসেবে দুইটা রাখছি, একটা হচ্ছে ধরো ভেরি, একটা বিতে দিলাম হচ্ছে তোমার হচ্ছে মাছ।
আশা করি এটা আর বাদবে না যদি তোমরা এই ছোট্ট টিপসটা এখান থেকে নিয়ে নাও। সেটা হলো যে ভেরির পরে বসবে সবসময় পজিটিভ ডিগ্রি, আর মাচের পরে সবসময় বসবে কম্পারেটিভ ডিগ্রি। এই তথ্যটুকু তোমরা মনে রেখো, তোমাদের অনেক কাজে দেবে। ভেরির পর পজিটিভ আর মাচের পরে হচ্ছে কম্পারেটিভ, মাচের পরে কম্পারেটিভ। আমি একটু কালার করে দিই। তাহলে দেখো ওয়াইজার এটি হচ্ছে কম্পারেটিভ, সুতরাং আমি এখানে অবশ্যই নেব মাচ। আর ওয়াইজ এটা হচ্ছে পজিটিভ, সুতরাং অবশ্যই আমি সেখানে নেব ভেরি। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। দেখো আমি ছোট্ট একটা জায়গা থেকে শুরু করেছিলাম, বাট সেইটার ভেতরে যে কত বিষয় লুকিয়ে আছে তোমাকে সেটা জানতে হবে। আর জানলে আশা করছি প্রিলিতে হয় হুবহু কোয়েশ্চেন কমন পাবে, নতুবা এই প্রশ্নগুলোর আদলে প্রশ্ন পাবে। 352 নম্বরে আসো। ইট লুকস ইজি, এটা দেখে খুব সহজ মনে হচ্ছে, বাট ইট হার্ড টু ডিল উইথ, কিন্তু এটা সামলানো বেশ কঠিন। ডিল উইথ মানে সামলানো। তাহলে বিপরীত যখন আমরা কোনো কথা বলি, আগেরটা থেকে পরেরটা বিপরীত কথা, এই বিপরীত কথার মাঝখানে আমরা যেটা বসিয়ে দিই সেটা হচ্ছে কি বসাই বলো তো? হ্যাঁ, বাট মিনস অর্থটা হয়ে যাবে ডিসিমিলার বা নেগেটিভ একটা টোন। আর যখন অ্যান্ড দিয়ে দেব তখন ব্যাপারটা হয়ে যাবে খুবই দুই পাশেরটাই সহজ। ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে আমরা পজিটিভ একটা অর্থ দিই, পজিটিভ একটা অর্থ দিয়ে দিই। একটা জিনিস খেয়াল করো তোমরা, মজার একটা বিষয় দেখো, জাস্ট এই এক্সাম্পলটাই একটু খেয়াল করো। দেখো এই এক্সাম্পলটাই যদি একটা জায়গাতে শুধুমাত্র আমি পরিবর্তন করে দিই, একটা জায়গাতে ইট ইজ ইজি ডট ডট ইটস হার্ডের জায়গাতে ইটস নট ইজি আমি এটা দিলাম, অ্যান্ড ইটস সিম্পল আমি এই জায়গাতে হার্ডের জায়গাতে দেবো সিম্পল। ইট লুকস ইজি এটা দেখে সহজে মনে হচ্ছে, অ্যান্ড ইটস সিম্পল টু ডিল উইথ। এই পাশেও হাবোধক শব্দ, এই পাশেও হাবোধক বা ভালো একটা শব্দ, অতএব তখন মাঝখানে কিন্তু আমরা অ্যান্ড বসাতে পারবো। তার মানে অ্যান্ডের কাজই হচ্ছে দুই পাশের বাক্যটাকে পজিটিভে রূপান্তর করা, আর বাটের কাজ হচ্ছে বাক্যটার প্রথমে যাই থাকুক পরের অর্থটা নেগেটিভ করে দেবে। দ্যাটস দ্য এক্স্যাক্ট পয়েন্ট। সো যারা পেরেছ তাদের অভিনন্দন। 353 নাম্বার। দ্য পার্থেনন ইজ সেইড ডট ডট টু হ্যাভ বিন, ফার্স্টে রাইট আনসারটা একটু দিয়ে দিই, টু হ্যাভ বিন ইরাক্টেড ইন দ্য এজ অফ পেরিকলস। অর্থাৎ পার্থেননকে কথিত রয়েছে যে নির্মাণ করা হয়েছিল এই বিশেষ টেম্পল, মন্দিরটা, পার্থেনন নামক এই বিশেষ মন্দিরটা বিশেষ করে নির্মাণ করা হয়েছিল ভাবা যায় পেরিকলসের এজের সময়। অনেক সময় এটা প্রশ্ন আসতে পারে পেরিকলস এজ কততে, সো এটা তোমরা নোট করতে পারো, লাইক 461 থেকে 429 এজ অফ পেরিকলস বলা হয়, 431 থেকে 461 থেকে 429। এখন আসো ইজ সেইড টু হ্যাভ বিন কেন হলো একটু আমরা বলি। কোনো একটা কাজ আগে হয়েছে, কোনো একটা কাজ পার্থেনন এই জিনিসটা আগে সম্পন্ন হয়েছে, এই সব ক্ষেত্রগুলোতে টু হ্যাভ ইউজ করতে হয়। সম্পাদিত হয়েছে কারো দ্বারা, এই বিশেষ শিল্পকর্মটি, এই টেম্পল বা মন্দিরটি শেষ হয়েছে আগে, সেটা অনেক আগে। এই সব ক্ষেত্রগুলোতে বেসিক্যালি আমাদের লাগাতে হয় টু হ্যাভ এবং এরপরে হচ্ছে V3। কিন্তু যখন এটা প্যাসিভ হবে তখন টু হ্যাভ এর সঙ্গে একটা বিন লাগাতে হবে, প্লাস হচ্ছে V3। তুমি খেয়াল করে দেখো তো, এই মন্দিরটা নির্মাণ হয়েছিল কারো না কারো দ্বারা অনেক আগে, অন্যের দ্বারা হয়েছিল বলে টু হ্যাভ প্যাসিভের জন্য বিন নিয়ে আসা হয়েছে। আমি এখানে লিখবো প্যাসিভ। ওকে, এইটাই হচ্ছে সূত্র, টু হ্যাভ বিন। অন্যগুলো হওয়ার মতো কোনো চান্স নেই। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই রাইট উত্তর দিয়েছ। ওকে, এবার জানাও দেখি এই 3টা স্লাইডে কার কয়টা হলো, 3টা প্রশ্নে কার কয়টা হলো। আচ্ছা, এরপরে আসি 354 নাম্বার। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে আমি রাইট বলতে পারি? রাইট আনসার, উই হার্ড দেম সিং, আমরা তাদেরকে গান গাইতে শুনেছিলাম। সূত্র মনে আছে তোমাদের? অনেকবার দেওয়া হয়েছে, একটু মনে করে দেখো তো কি সূত্র। সূত্র হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দ, যেমন তার ভিতরে ছিল এই হেয়ার মানে যেটা শোনা, তারপরে সি মানে দেখা, ওয়াচ
আরেকটা আছে দেখা, ফিল, লিসেন, নোটিস, মনে আছে? এই শব্দগুলো যদি থাকে, সি, আমি তো একটা দিই, হেয়ার, তারপরে ধরো হচ্ছে ফিল ইত্যাদি কিছু শব্দ থাকে, ওয়াজ, WATCH, ওয়াজ, এইগুলোর পরবর্তী যে ভার্বটা থাকে সেই ভার্বটা সাধারণত হয়ে যায় বেস ফর্ম। সেই ভার্বটা হয়ে যায় সাধারণত বেস ফর্ম। আর কোনো কোনো সময় আইএনজি হয়। কেন হয় ওইটা তো আমি তখন বলেছি তোমাদের। সো দেখো, এই হেয়ার থেকে হার্ড হয়েছে, এরপর পরবর্তী ভার্বের হবে বেস ফর্ম। সো দ্য রাইট আনসার ইজ এ নং। মনে রেখো, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এরপর আসি 355 নম্বরে। টু এন্ড ইন স্মোক মিনস, এটা একটা ইডিয়ম যার বাংলা অর্থ হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। ব্যর্থতায় পর্যবসিত হওয়া মানে টু কাম টু নাথিং, একেবারে অকেজ হয়ে যাওয়া, কোনো কাজে না লাগা। এখানে বোঝানোর কিছু নেই। আমি তোমাদের এর আগেও বলেছি, আমার এই পুরো আয়োজনে আমি তোমাদের 15 থেকে 20টা ইডিয়ম ফ্রেজ দেবো ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন হবে। ওকে, 356, ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট সত্ত্বেও, হি ডিড নট ডট ডট। কি হতে পারে? হি ডিড নট গিভ ইন। এইগুলো হচ্ছে গ্রুপ ভার্ব, নতি স্বীকার করা, তাই না? আমার রিকোয়েস্ট সত্ত্বেও হি ডিড নট গিভ ইন, সে নতি স্বীকার করেনি। এই গিভের সাথে ইন এরকম অনেকগুলো শব্দই আছে। বিশেষ করে তোমরা এই গিভ ইন একটু নোট করে রাখো। গিভ ইন ইজ ইকুয়াল টু নতি স্বীকার করা। আমি বাংলায় বলছি, তোমরা একটু লিখে নেবে, নতি স্বীকার করা, গিভ ইন। গিভ দিয়ে কয়েকটা আছে, আমি একটু বলি। এরপরে তোমার গিভের সাথে যেটা তোমরা প্রচুর দেখো সেটা হচ্ছে আরেকটি গিভ আপ। গিভ আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। লিখে নাও তাহলে। গিভ ইন মানে হচ্ছে নতি স্বীকার করা, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। আরেকটা আছে গিভ দিয়ে, সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে, প্রচণ্ড পরিমাণে আসে এটা, সেটা হচ্ছে ভেঙে পড়া। হ্যাঁ, গিভ অ্যাওয়ে। আরেকটা আছে গিভ দিয়ে, এবং লাস্ট দেবো। এই চারটাই তোমরা সাজেশন হিসেবে নেবে। গিভ দিয়ে অনেকগুলো আছে, তার ভিতরে এই কয়টা আমি দেখেছি বারবার আসে। গিভ আপ, সেটা হচ্ছে নির্গত হওয়া বা বের হয়ে যাওয়া। সো আমি আবার রিপিট করছি, গিভ ইন নতি স্বীকার করা, গিভ আপ ত্যাগ করা, গিভ অ্যাওয়ে ভেঙে পড়া, আর গিভ অফ নির্গত হওয়া বা কোনো কিছু বের হয়ে যাওয়া। ইনশাল্লাহ পরবর্তী কোনো না কোনো পরীক্ষায় দেখবে এগুলো কাজে দেবে অনেক বেশি। ঠিক আছে? ওকে, জানা দেখি এই স্লাইডে তোমার কয়টি হলো। আচ্ছা, পরের স্লাইড 357। অল অফ দ্য পিপল অ্যাট দ্য ME কনফারেন্স আর ডট ডট। অর্থাৎ ME এই কনফারেন্সের সকল শিক্ষকরাই হচ্ছেন, সকল মানুষজনরাই হচ্ছেন বেসিক্যালি ম্যাথমেটিক্সের টিচার, গণিতের টিচার। এম, এটার এলিভেশনটি কি? অ্যারোনটিক্যাল, মনে আছে? অ্যারোস্পেস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাইক সামথিং এরকম। আচ্ছা, তাহলে 557তে আসি আমি। রাইট আনসার ইজ ম্যাথমেটিক্স টিচার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা একটু মনে রাখো, ম্যাথমেটিক্সের সাথে নর্মালি এস থাকে। ম্যাথমেটিক্স মানেই ওর সাথে একটা এস থাকবে। আর টিচার্স হচ্ছে কমন নাউন, অতএব কমন নাউন একা একা বসে না, অবশ্যই সে প্লুরাল হবে। এই কথাটা একটু মনে রাখবে। কমন নাউন একা একা বসবে না, এটা মারাত্মক ভুল। এখন বিষয় যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাটা নিয়ে যে অ্যাপোস্ট্রফি এস কি দেব কি দেব না। সো খুবই ভাইটাল একটা রুল, নোটটা একটু তোমরা করে নিও। নোটটা হলো যে ধরো আমি যদি বলি নাউন প্লাস নাউন, তাহলে আগে যে নাউনটা থাকবে এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা যেন তোমাদের মনে থাকে। নাউন প্লাস নাউন, এটার নাম হচ্ছে, প্রথমটার নাম হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। শব্দটা নাউন, কিন্তু অবস্থানের কারণে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি যে আই নিড 7 days ভ্যাকেশন, ভালো করে বুঝো একটু। এই হচ্ছে ভ্যাকেশন, একটু খেয়াল রাখো তোমরা, এবং আমি কালারিং করছি যাতে নজরে আসে পরবর্তীতে তোমাদের। ওকে,
এই হচ্ছে ভ্যাকেশন শব্দটা হচ্ছে নাউন। তাহলে তার পূর্বে আমি যে ডেজ কথাটা দিয়েছি সেটা কি বলতো, সেটা অবশ্যই হচ্ছে অ্যাজেক্টিভ, সেটা অবশ্যই হচ্ছে অ্যাজেক্টিভ। সো আমি এটাকে একটু কি কালার দিতে পারি, হ্যাঁ এই কালারটা দিই। তাহলে আমার প্রশ্ন হলো ডেজটা অ্যাজেক্টিভ কিনা। অ্যাজেক্টিভ। আমাকে বলো তো জীবনে এমন কোনো অ্যাজেক্টিভের সাথে তুমি এস বা ইএস দেখেছো? দেখেছো তোমরা? মানে বিউটিফুলস অথবা গুডস এরকম তো দেখোনি। সুতরাং আই নিড 7 days, এই ডেজের সাথে এস দাটা আমার ভুল হয়েছে কারণ শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাই এখানে ডেজের পরিবর্তে যেটা রাইট উত্তর হবে সেটা হচ্ছে ডে ভ্যাকেশন। সো এটা আমার ভুল, এই জায়গাটা আমাকে দিতে হবে ডে, 7 day ভ্যাকেশন। অনেকে মনে করে 7 রয়েছে অতএব ডেজ দিতে হবে। আসলে ঘটনা হচ্ছে আমি যদি এই বাক্যটা এইভাবে দিতাম, আই নিড 7 days, ধরো বললাম যে ফ্রম ইউ, আমার তোমার কাছ থেকে 7 দিন প্রয়োজন, এইবার কিন্তু ডেজের সাথে তুমি এস দিতে পারবে কারণ পরবর্তীতে কিন্তু আর নাউন নেই। ভালো করে বোঝো একটু জিনিসটা। যখন তুমি কোনো শব্দকে, নাউনকে আরেকটা নাউনের পূর্বে বসেছ সেটা অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভ কখনো এস বাই এস গ্রহণ করে প্লুরাল হতে পারে না, যা আছে তাই, এবং তার সাথে কখনো অ্যাপোস্ট্রফি এসও বসতে পারে না। এই কারণে ম্যাথমেটিক্স টিচার্স খেয়াল করে দেখো, নাউন প্লাস হচ্ছে নাউন, ঝামেলা শেষ। নাউন প্লাস নাউন, যেই নাউনটার নাম বলেছে আমরা নাউন অ্যাজেক্টিভ, এই নাউন অ্যাজেক্টিভের সাথে অতিরিক্ত অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। আর ম্যাথমেটিক্স তো এস দেওয়া নেই, এটাই ভুল। ম্যাথমেটিক্স এস রয়েছে, টিচার্সের সাথে এস নেই, এটি হচ্ছে ভুল। আশা করি বুঝতে পেরেছ। 358 নম্বর আসো, কোনটি কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন? ক্যান ইউ ইমাজিন? ইয়েস, দ্য রাইট আনসার ইজ লাইব্রেরি। আসলে অনেকগুলো বইয়ের একটা সংগ্রহশালা, তাই না? অনেকগুলো বই মানে হচ্ছে মেনি টাইপস অফ বুকস, মানে আমি বলবো যে বুক প্লাস বুক ইজ ইকুয়াল টু হচ্ছে লাইব্রেরি, তাই না? কালেকটিভ না, একটা সংগ্রহ না? রাইট। আর পরবর্তীতে যে শব্দগুলো রয়েছে, বিশেষ করে ধরো আমি যদি গার্লের কথা বলি, ইটস আ কমন, মানে কমন নাউন। তারপরে বুকস, এগুলো কমন, কমন নাউন প্লুরাল। সোলজার্স, সেনাবাহিনী, এগুলো হচ্ছে কমন নাউন, কমন নাউন, এগুলো হচ্ছে প্লুরাল। দ্যাটস এনাফ, আশা করি বুঝতে পেরেছ। সুন্দর, অ্যাক্টিভ থাকতে হবে, কেমন? আচ্ছা, এরপরে আসো 359, আই হ্যাভ ডট ডট ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অর্থাৎ এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। দ্য রাইট আনসার ইজ নো, আই হ্যাভ নো ইন্টারেস্ট। এর আগে আমি কথাটা বলেছি, আরেকবার রিপিট করতে চাই, এবং খুব ইম্পর্টেন্ট। নো এর ডিমান্ড হচ্ছে আমি কোনো বাক্যতে একা একা বসবো না, হয় আমার পরে তোমাকে কমা দিতে হবে। যেমন নো আই উইল নট গো, আই উইল নট গো। সো নো বলছে আমি একা একা বসবো না, আমার পরে তোমাকে একটা অ্যাটলিস্ট কমা দিতে হবে। আর যদি আমাকে কারোর সাথে বসাতে চাও তাহলে আমাকে অবশ্যই আমার সাথে একটা নাউন দিয়ে দিতে হবে, অর্থাৎ নাউন দিতে হবে, তবে আমি তার পূর্বে বসবো। সো এই জন্য নো বসেছে। এখন এর পাশাপাশি জানতে হবে যে নট কোথায় বসে। নটও আছে, কারণ অনেকে আমরা এটা গুলিয়ে ফেলি, নো মানেও না আবার নট মানেও না। সো আমি যদি নট ইউজ করি, নটটা কোথায় বসবে? ক্যান ইমাজিন? নটে কাজ হচ্ছে সে ভার্বের পূর্বে বসবে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। কি বিশ্বাস হয় না? যেমন আমি যদি বলি যে হি, যেমন ধর বললাম যে আই ডোন্ট not I do not have money, I do not have money। এই যে দেখো ভার্বের পূর্বে কিন্তু নট বসেছে, ভার্বের পূর্বে নট বসেছে। আবার তুমি চাইলে এরকম দিতে পারো যে I am not happy। আবার দেখো অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু নট বসেছে, সুতরাং নো মানেও না, নট মানেও না, কিন্তু কারা কার পূর্বে বসে এটা তোমাকে জানতে হবে। সব না মানে কিন্তু এক নয়। আর নান যে কথাটি রয়েছে, নান ইটস আ প্রোনাউন, এইটা একটু মাথায় রাখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ও আসলে কারো সাথে বসে না, ও একা একা বসে, হচ্ছে প্রোনাউন, ও হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এরকম একটা বাক্য দিই, যেমন
আই হ্যাভ নান, মানে আমার কেউ নেই, আই হ্যাভ নান। সো এই নানটার নাম হচ্ছে প্রোনাউন, নানের সাথে কেউ বসবে না। আর কোনো কোনো সময় দেখবে যে নান বাক্যের সাবজেক্ট হয়েছে, সো অবশ্যই হতে পারে নান ইজ হ্যাপি এনাফ, এরকম বাক্য দেওয়া হলো নান ইজ হ্যাপি এনাফ, যে কেউ সুখী নয়। সো এই বাক্যতেও নানটা হচ্ছে প্রোনাউন। সো আশা করি বুঝতে পেরেছ নো, নট এবং নানের মধ্যে পার্থক্য। আর রইল কি বাকি? অ্যানি। অ্যানির কাজ হচ্ছে ইটস আ ডিটারমিনার। অ্যানি বলছে যে আমার নাম হচ্ছে ডিটারমিনার, আমার পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এনি প্রবলেম, আমরা বলি না এনি প্রবলেম, ঠিক আছে? যেমন এনি প্রবলেম। ওকে, এই যে দেখো এনি, তারপরে হচ্ছে প্রবলেম। তাহলে দেখো প্রশ্ন সমাধানে আমরা শুধু রাইট উত্তর দেখলাম না, তার সাথে আরও কত রকমের আনসার হতে পারে সবটাই দেখলাম। এবার আমাকে সত্যি করে মন থেকে বলো তো, লাইভের ঠিক এই পর্যায়ে যারা আছো, তোমার কি মনে হয় আমি শুধু অ্যাডভান্স লেভেল আলোচনাগুলো করছি আর প্রতিটা প্রশ্নের সাথেই বেসিক টু অ্যাডভান্সে ইনফরমেশান জড়িত আছে কিনা একটু জানাও তো। এবং আমার বিশ্বাস এই প্রশ্ন হুবহু পরীক্ষায় হয় কমন আসতে হবে, নতুবা এইগুলো দিয়ে কোনো না কোনো সময় তো প্রশ্ন আসবেই বা এসেছে, সেই দিন ইনশাআল্লাহ আমার এই ক্লাসের কথা তোমাদের দারুণভাবে মনে পড়বে। তাই রিকোয়েস্ট, আশা করি এটি তোমার জন্য, তোমার জীবনের জন্য, অথবা আমার জীবনেও বারবারই হয়তো এই ক্লাসগুলো নেওয়ার সুযোগ পাবো না, এটি হয়ে থাকুক স্মরণীয় একটি ক্লাস, ভালো একটি ক্লাস, তোমার জন্য কল্যাণকর একটি ক্লাস। এই বার্তাটা তোমার কাছের বন্ধুকে একটু জানিয়ে দাও, সেও যেন ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে? এই স্লাইডে কয়টি হলো একটু জানাও দেখি। নেক্সটে আসো 360। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমন জেন্ডার? কমন জেন্ডারটা কি? সভেরিন। সভেরিন মানে কি? সার্বভৌম শাসক। রাইট আনসার কমন জেন্ডার। এখন সভেরিনের ভিতরে এখানে তোমার হচ্ছে একটা ছেলে শাসকও থাকতে পারে, মেয়ে শাসকও থাকতে পারে। রাজা, রানী, সার্বভৌম শাসক সবাইকে বোঝানো হয়। ওকে, সো ইংরেজিতে এরকম কিন্তু অনেক শব্দ রয়েছে, এরকম অনেক শব্দ রয়েছে। তার ভিতরে ঘুরে ফিরে বারবার আমি বলবো বিভিন্ন পরীক্ষায় যেই কয়টা আমার গবেষণায় বের হয়ে এসেছে সেই কয়টা একটু বলে দিই তোমাদের। সেই কয়টার ভিতরে রয়েছে, যেমন সভেরিনটা তো দেখালাম কমন, এর সাথে দেখি তোমরা বলো তো কোনগুলো বারবার এসেছে। এর হচ্ছে মনার্ক এসেছে, আমি এর আগে দিয়েছিলাম MO, আচ্ছা NARCH মনার্ক। স্পাউজ আছে, সিবলিং আছে মানে ভাই বোন, এটা আসে। আরেকটা লিখে না অরফান, আছে তো অনেকগুলো, কিন্তু সবচেয়ে দেখবে ঘুরে ফিরে এই কয়টা শব্দ বেশি বেশি দেয় এবং দিয়ে বলে যেটা কি হচ্ছে কমন জেন্ডার, এটা কি নিউট্রাল জেন্ডার, এটা এরকম হচ্ছে জেন্ডার নামগুলো বলে, মাস্কুলিন, ফেমিনিন। হ্যাঁ, তো আশা করি এই কয়েকটা একটু তোমরা ভালো করে মনে রেখে দেবে। আমি এর আগের স্লাইডে আমি এটা দেখিয়েছিলাম। ওকে, সো মনার্কের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে ছেলে মেয়ে দুটাই হতে পারে, রাজা রানী। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? নিচের কোন বাক্যটিকে আমরা কারেক্ট বলতে পারি? 361 নম্বরে রাইট উত্তর হচ্ছে সফোক্লিস ট্র্যাজেডিজ আর ফেমাস। সফোক্লিসের বিয়োগান্তক সবচেয়ে বিখ্যাত। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাপোস্ট্রফি এস নিয়ে, খুবই দারুণ জিনিস, চোখ কান খোলা রাখো। ধরো আমি বললাম রাতুলের কলম ইংরেজি কি? তুমি বলবে যে রাতুলস, ভালো করে বোঝো, রাতুলস পেন। আমার ঠিক হচ্ছে কিনা? রাতুলের কলম, রাতুলস পেন। তুমি চাইলে দ্য পেন অফ রাতুলও দিতে পারো, সমস্যা নেই, দ্য পেন অফ রাতুল। কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস। রাতুলস পেন, রাতুলের কলম। কিন্তু ধরো আমি বললাম বসের কলম, মানে আমার অফিসের বস, বসের কলম। সো আমি বললাম বস অ্যাপোস্ট্রফি এস পেন। ইজ ইট রাইট? আমার প্রশ্ন হলো ইজ ইট রাইট? নো, এটা ভুল। ভুলটা কোথায়? যেই সকল নাউনের সাথে এস থাকেই শুরু থেকেই, যেমন দেখো সফোক্লিস, রাইট? যেই সকল নাউনের সাথে এস থাকে সেখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না, শুধুমাত্র আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। বি কেয়ারফুল, লুক অ্যাট দিস। এই জায়গাটা একটু খেয়াল করো। দেখো যেই সকল সাধারণ নাম অ্যাপোস্ট্রফি এস, আর যে সকল নামের সাথে এস আছে সেগুলোতে শুধু একটা কমা। তাহলে সফোক্লিস কোনোভাবে কি এটা হতে পারে? ফিল করো, নো। সফোক্লিসের ট্র্যাজেডি, এর
তাহলে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার না করে কি তুমি এটা নেবে? নো। দ্য সফোক্লিস ট্রাজেডি হতে পারে না, দ্য ট্রাজেডি অফ সফোক্লিস দিলে তাও নিতে পারতাম। সেদিক থেকে সফোক্লিস অ্যাপোস্ট্রোফি শুধু এইটার মতো, তারপর এটা হচ্ছে নাউন। সো দ্য রাইট আনসার ইজ বি নং। এরকম ইংরেজি সাহিত্যে কয়েকটা নাম আমি নোট করে দেব, তোমরা একটু ভালো করে এই নোটগুলো করে রাখো। তার ভিতরে হচ্ছে যেমন সক্রেটিস, SOC, এর নামের সাথে এস আছে, সক্রেটিস, সক্রেটিস না, TES, ঠিক আছে। এরপরে তোমার পিথাগোরাস, GORAS, পিথাগোরাস, তাই না? পিথাগোরাস, হ্যাঁ, এর সাথেও এস আছে, পিথাগোরাস। জিসাস, এই যিশু খ্রিস্ট, জিসাস এর সঙ্গে থাকবে। মোসেস। এই কয়েকটা নাম তোমরা একটু ভালো করে মনে রেখে দিও তো, এগুলোর সাথে জন্ম থেকে একটা এস আছে, ঠিক আছে? অতএব যখনই অ্যাপোস্ট্রোফি এস এর ব্যাপার আসবে সেখানে শুধুমাত্র কমা ইউজ করবে, মনে থাকবে। এটাকে আমি বলবো হচ্ছে এক্সট্রা শিরোনাম দিয়ে রাখি, ব্যাস। এরপরে আসো 326, দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, নিচের কোনটিকে আমি কারেক্ট বলতে পারি? দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। দা হলো না কেন? নির্দিষ্ট বুঝাইছে তো স্যার। আচ্ছা, দা তো সমস্যা নেই বাবা, দা নিয়ে সমস্যা নেই তো, সমস্যাটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি। তুমি যদি এখানে দা দিতে, কথার কথা, তবুও কিন্তু এটাই রাইট হতো। এই দায়ের জন্য মহামারী কোনো ভুল হয়নি। এখন দা না হয় ঠিক আছে, ধরো উদাহরণস্বরূপ বললাম দা এখানে ঠিক আছে নির্দিষ্ট, কিন্তু যদি এই জিনিসটা দেওয়া থাকতো, খেয়াল করো একটু, একজনের প্রশ্ন করেছো, এই জিনিসটা যদি এখানে দেওয়া থাকতো তাহলে আবার রাইট হয়ে যেত। বুঝতে পেরেছো? সুতরাং একদিকে ঠিক আছে তো অন্যদিকে ভুল করে রেখেছে, হ্যাঁ, সব মিলিয়েই রাইট আনসার হয়। দ্য রাইট আনসার, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। আফ্রিকার মধ্যে সবচাইতে দীর্ঘতম নদী হচ্ছে নীল, নীল নদ। সো নদীর নামের পূর্বে দা হয়, এটা একটু নোট করতে পারো তোমরা। এনি টাইপ অফ রিভার, দা প্লাস রিভার নেম, রিভার নেম, যত নদীর নাম পাবে তোমরা, ঠিক আছে? আর আরেকটা রুল হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, সরি, দা প্লাস সুপারলেটিভ, SUPERL, সুপারলেটিভ। একটু খেয়াল করে দেখো, এই যে দা প্লাস রিভার নেম আর দা প্লাস সুপারলেটিভ, যেটা কিনা শুধুমাত্র ডিতে রাইট রয়েছে। জানাও এই স্লাইডে কয়টি হয়েছে। 363 নাম্বার, রেওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ... এখানে আমার একটু মিস্টেক আছে, আমি প্রথমত একটু কারেকশন করে দিই তোমাদের, তারপরে তোমরা এটা করে নিও। WORKD, ধরো ওয়ার্ক দিলাম একটায়, তারপরে আরেকটাতে দিলাম ধরো ওয়ার্কিং দিলাম, তারপরে এইখানে ধরো তোমার দিলাম WORKD, ওয়ার্ক দিলাম, একটু ঠিক করে নাও। আর এখানে হ্যাড বিন WORKD, ওয়ার্ক দিলাম, একটু মিস্টেক ছিল কোয়েশ্চেনের অপশানগুলো। আর এখানে হচ্ছে ওয়ার্ক। সো রাইট আনসার কোনটা নেবে? আ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ... হার্ড। রাইট আনসার কোনটা নেবে? হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়ি হু... Any assumption? আচ্ছা, তাহলে একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে কর্মচারীদের জন্য হু হ্যাড ওয়ার্কড হার্ড, যারা কঠোর পরিশ্রম করেছিল। হ্যাডের পরে দেখো অন্যগুলোতে কোনো ঠিক নেই। ফর দ্য এমপ্লয়িজ, যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য পুরস্কার, কথাটা এরকম না। ঘোষণা করা হয়েছে যারা কঠোর পরিশ্রম করেছিল, অর্থের জায়গা থেকে পাস্ট পারফেক্ট টেন্সটাই বেস্ট আনসার, এছাড়া অন্যগুলো হওয়ার... ও রাইট, এই যে অনেকেই রাইট উত্তর দিচ্ছ। সো অবশ্যই অর্থের দিক দিয়ে যে পুরস্কার ঘোষণা করা হয়েছে কাদের জন্য? যারা কাজ করেছে কঠোরভাবে, তো কাজটি শেষ হয়ে গেছে, সেই জায়গা থেকে হ্যাড ওয়ার্কড। আর হ্যাড বিন কোনো রিজন নেই, সরাসরি আইএনজি হতেই পারে না, ওয়ার্ক দিলে অর্থটা আনক্লিয়ার। আচ্ছা, হানি ইজ ... সুইট। অলরেডি কিন্তু এই আনসারটার আমি একটা ছোট্ট টাচ তোমাদের দিয়ে ফেলেছি।
সেটা হচ্ছে 364 রাইট উত্তর ভেরি ইয়েস মনে আছে তোমাদের হানি ইজ ডট ডট সুইট কি নোট আরেকবার বলি যে ভেরি প্লাস পজিটিভ ভেরি প্লাস পজিটিভ আর আরেকবার দিই মাছ প্লাস কম্পারেটিভ ওই যে একটু আগে দিয়ে আসলাম মাছ প্লাস কম্পারেটিভ তো সুইট এটা হচ্ছে পজিটিভ তাই তার আগে ভেরি বসানোটা সবচেয়ে যৌক্তিক যে হানি ইজ ভেরি সুইট হানি সবচেয়ে মিষ্টি ঠিক আছে এটি সবচেয়ে প্রাসঙ্গিক আর বেসিকলি আমি যদি অন্যগুলোর কথা বলি মাছ টু এটা বসতে পারতো তবে অর্থটা হতো নেগেটিভ হানি তো সত্যিকার অর্থে আসলে মিষ্টি তাহলে আমি যদি বলতাম হানি ইজ মাছ টু সুইট সত্যি অনেক মিষ্টি মানে ব্যাপারটা এরকম যে মিষ্টি হয় না কিন্তু আজকে মিষ্টি হয়েছে সো এইটা বেসিক্যালি নেগেটিভ অর্থের জন্য ব্যবহার হয় আর টু মাছ কোথাও যদি বসতে চায় তাহলে টু মাছের ডিমান্ড হচ্ছে টু মাছ এর পর অবশ্যই একটা নাউন বসাতে হবে এটার ডিমান্ড টু মাছের পরে অবশ্যই একটা নাউন বসাতে হবে যেমন দিস ইজ টু মাছ ডিস্টার্বিং দিস ইজ আমি বললাম টু মাছ ডিস্টার্বিং দিস ইজ টু মাছ ডিস্টার্বিং ঠিক আছে ওকে টু মাছের পরে বেসিকলি নাউনটাই বসে আচ্ছা ডিস্টার্বিং আচ্ছা এটা একটা গেল আর কি বলবো এক্সেসিভ হানি ইজ এক্সেসিভ সুইট না এটা আসলে অর্থের দিক দিয়ে যায় না 365 আই উড রাদার স্টার্ভ আমি বরং ক্ষুধার্ত হয়ে থাকবো দেন বেগ তবুও ভিক্ষা করব না তার মানে ভিক্ষা করাচ্ছি আমি বরং ক্ষুধার্ত থাকবো সো এখানে ছোট্ট একটা নোট আছে নোটটা একটু নোট করে নাও সবাই সেটি হচ্ছে দারুণ একটা নোটটা হলো যদি কোথাও উড WOULD উড রাদার দেখতে পাও মনে রাখবে এর ডিমান্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম ঠিক আছে কোনো কোনো সময় ও সিঙ্গেল না বসে আরেকটা শব্দকে সাথে নিয়ে বসে এবং সেটি হচ্ছে দেন সো উড রাদারের পরে যেমন ভার্বের বেস ফর্ম দেনের পরেও আরেকটা ভার্বের বেস ফর্ম হয় প্যারালাল স্ট্রাকচার হয় বি কেয়ারফুল সো উড রাদার এটির নাম হচ্ছে মডাল ভার্ব উড রাদার ইটস অ্যাক্ট অ্যাজ মডাল ভার্ব উড রাদারটা বেসিক্যালি মডাল ভার্বের একটা জাত আশা করি বুঝতে পেরেছ আমরা শুধু উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম সেটাই শিখলাম না কোনো কোনো সময় যে দেন বসে আমরা সেটাও শিখলাম রাইট আবার এইটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার এবং এই উড রাদারের পরে যে ভার্বের বেস ফর্ম হয় কারণ এটি মডেল ভার্ব আর আমরা প্রত্যেকে জানি মডেল ভার্বের পরে ভার্বের হয় বেস ফর্ম থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই স্লাইডে কয়টি হলো ঝটপট করে জানাও দেখি আর এটিও জানাও আমার স্পিড ঠিকঠাক রয়েছে কিনা নাকি স্পিড বাড়াবো নাকি কমাবো সেটিও জানাতে পারো 366 নাম্বার হুইচ সেন্টেন্স ইজ ইন ট্রানজিটিভ ফর্ম নিচের কোনটিকে আমরা ট্রানজিটিভ ফর্ম বলতে পারি রাইট আনসার শি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ ট্রানজিটিভ বলতে কি বোঝায় অনেকবার বলেছি আবারও বলতে চাই আর এটি হলো আমার প্রশ্ন সমাধানের ক্লাসের সবচেয়ে বড় সুবিধা না বোঝা জিনিসটাও কোনো না কোনো সময় তুমি আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বাধ্য হয়ে ক্লিয়ার হবে কারণ একই কথা বলবো আমি অনেকবার যে ভার্বের ডিমান্ড হচ্ছে তারপর একটা অবজেক্ট থাকবে সহজ কথায় যে ভার্বের ডিমান্ড হচ্ছে তারপর একটি অবজেক্ট থাকবে সেই ভার্বটার নাম হচ্ছে ট্রানজিটিভ যেটাকে আমরা শর্টকাটে বলি টিভি মানে ট্রানজিটিভ স্লেপ্টের পর আ সাউন্ড স্লেপ স্লেপ্টের পরে সাউন্ড স্লেপ ওকে এবং এগুলোকে বলা হয় কগনেট অবজেক্ট এই পাশে এটার নাম হলো কগনেট অবজেক্ট সেই জায়গা থেকে এটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব এই বাক্যটা সঠিক সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল রাইস গ্রোজ ইন বাংলাদেশ এটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আমি শর্টকাটে একটু নোট করে দিই যেন নজরে পড়ে আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ওকে একটু দেখো তোমরা তাড়াহুড়ো করবে না ঠিক আছে ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব এরপর অবজেক্ট বসবে না এরপর যা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব
যা বসবে তা হচ্ছে অ্যাডভার্ব। চলো একটু প্রমাণ দেখি। গ্রোস এটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কেননা ইন বাংলাদেশ এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। আবার বিল্ডিং ব্রোক ডাউন, বিল্ডিংটা ভেঙে গিয়েছিল, এটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ইনট্রানজিটিভ ভার্বের পরে দেখো এটা অ্যাডভার্ব বসেছে। সো অ্যাডভার্ব অথবা আরেকটি জিনিস বসে, সেটি পাংচুয়েশন মার্ক, বেসিক্যালি ফুল স্টপ বা ইন্টারোগেটিভ চিহ্ন, ফুল স্টপ, ব্যাস। তাহলে সেই জায়গা থেকে আমি বলবো এটাই শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম বলতাম যে শি স্লেপ্ট অন দ্য ফ্লোর, এইবার এই স্লেপ্টের নাম কি কেউ আমাকে বলতে পারো? ঝটপট করে একটু জানাও দেখি, তোমাদের সময় শুরু হয়েছে, ঝটপট করে জানাও দেখি এই স্লেপ্টের নাম আমি তখন কি বলতাম। অপশন এ, এটা কি ট্রানজিটিভ ভার্ব? অপশন বি, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, বলো দেখি দ্রুত। ইয়েস, কারণ হচ্ছে যে যেহেতু এই স্লেপ্টের পরে একটা স্থান আছে, ঠিক এরকমই একটা স্থান, আগেরটা দেখো স্থান না, যদি স্থান থাকে, সময় থাকে, তাহলে তো সেটা অ্যাডভার্বই হয়। সো TRAN, হ্যাঁ, ইনট্রানজিটিভ। সো যেহেতু স্থান আছে, অতএব এইবার কিন্তু এটার নাম হয়ে যাবে ইনট্রানজিটিভ। একটা মজার জিনিস দেখেছো যে ট্রানজিটিভ বলি বা ইনট্রানজিটিভ ভার্ব বলি, তারপরে কি ধরনের শব্দ নিয়েছে সেটার উপর ডিপেন্ড করে সে তার নাম পরিবর্তন করে ফেলে। সুতরাং কখনোই একটা জায়গায় ফিক্স থাকবে না যেটা সারা জীবন ইনট্রানজিটিভ, সারা জীবন ট্রানজিটিভ, মনে থাকবে। আচ্ছা, ইংরেজিতে এরকম অনেকগুলো লিস্টেড ইনট্রানজিটিভ ভার্ব আছে, অনেকগুলো লিস্টেড ইনট্রানজিটিভ ভার্ব আছে, নোট করে রাখো এবং মিলিয়ে নিও যে ঘুরে ফিরে বারবার সেগুলো বেশি ব্যবহার হয় কিনা। যেমন সবচেয়ে বেশি দেখতে পাবে গো, এরপরে এন্টার, এরপরে স্লিপ, এরপরে আমি যেটা দেখতে পাচ্ছ তোমরা গ্রো, গো, এন্টার, স্লিপ, এটসেট্রা, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই কয়েকটা ইনট্রানজিটিভ। সো ইনট্রানজিটিভ ভার্বস 2-4টা দিলাম, গো, এন্টার, এগুলো বেসিক্যালি হচ্ছে ইনট্রানজিটিভ, অথচ যখনই সে একটা অবজেক্ট নিয়েছে তখনই তার নাম হয়ে গেছিল ট্রানজিটিভ। এবার আসো 367 নাম্বার। উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইডেড, এর আগের সূত্রতে আমি দিয়েছিলাম, এখন আমি আবার দিতে চাই। 367, রাইট আনসার ইজ সার্কামস্টেন্স ফেভার আস। রাইট উত্তর হচ্ছে এটা, অর্থাৎ আমরা প্রোগ্রামটা শুরু করব যদি পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে। কেন হলো এটা, আমরা একটু কারণটা যদি জানি, তাহলে বেসিকলি নিয়ম হচ্ছে প্রোভাইডেড ইজ ইকুয়াল টু ইফ। যারা জানি না একটু জেনে রাখবো যে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, এটা মূলত কাজ করে ইপের মতো। কার মতো? ইপের মতো। তার মানে এখানে একটা ইপ লুকানো আছে। আমরা প্রোগ্রাম শুরু করব ইফ মানে যদি, অথবা প্রোভাইডেড। এখন ইপের সূত্র হলো, আমরা এটা জানি যে ইপের পর প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যেটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল। মনে আছে? টিআইও, কন্ডি, টিআইওএনএল, কন্ডি, টিআইও, আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইপের পরে প্রেজেন্ট, পরেটা হচ্ছে ফিউচার, মানে ওলট পালট হতে পারে যদি ইপটা কোথাও থাকে। তো দেখো ইপের এই পাশে আছে হলো ফিউচার, তাহলে পরেরটা কি হবে? ইনডিফিনিট। সেই জন্য সার্কামস্টেন্সেস ফেভার আস, সহজ কথা, এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এখান থেকে জানলাম ফার্স্ট কন্ডিশনাল ইপের পরিবর্তে এভাবেও আসতে পারে। এবার আসো 368 নাম্বার। আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি, দ্যাট ইউ ল্যান্ড মি, যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। ব্যাস, দ্য রাইট আনসার ইজ দ্যাট। কিন্তু কেন? এখানে কি আর কিছু হতে পারে না? মনে রাখবে দ্যাটও হতে পারত এবং হুইচও হতে পারত। দ্যাট এবং হুইচ এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনগুলো অবশ্যই বসবে যার জন্য, সেটা হচ্ছে থিং, কোনো বিষয়বস্তুর জন্য, থিং বা ফ্যাক্ট। কিন্তু আরেকটা রিলেটিভ প্রোনাউন আছে, সেটা হচ্ছে হু। এই হুটা বসে কার জন্য?
হুটা বসে, এটাও রিলেটিভ, ইজ ইকুয়াল টু এটা বসে মানে অ্যানিমেট অবজেক্ট যেটা ম্যান, মানে প্রাণ আছে যার ভিতরে, অ্যানিমেট অবজেক্ট ম্যান বা ম্যানকাইন্ড মানব জাতি, অথবা আরেকটি হচ্ছে পেট, মানে মনে রেখো পোষা প্রাণী, আমি একটু বোল্ড করছি, পোষা প্রাণী। তো এটা তো তোমরা প্রত্যেকে জানো যে দ্য বুক এটা যেহেতু বিষয়বস্তুর মধ্যে এসে গেছে, অতএব সেই জন্য আমরা এখানে দ্যাট নিয়েছি, ঝামেলা শেষ। হুইচ থাকলে হুইচটাও হতে পারতো, কিন্তু যে হু থাকলে ম্যানের জন্য বসে এটাও তোমরা প্রত্যেকে জানো, জানো না তা নয়। যেমন ধরো আমি যদি বলি এরকম একটা টেস্ট দিই তোমাদের, ধরো একটা টেস্ট দিলাম, খেয়াল করো যে আই নো দ্য ম্যান ডট ডট ভেরি অনেস্ট, তাহলে কি বসাবে? আমি জানি, খুব আত্মবিশ্বাস নিয়ে বলবে আই নো দ্য ম্যান, যেহেতু এটা মানুষ ম্যানকাইন্ড, অতএব কিছু কথা নেই, এখানে আমি হু বসাবো, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম বলতাম আই বট আ, ধরো বললাম ক্যাট, আই বট আ ক্যাট, আমি একটা বিড়াল কিনেছিলাম ডট ডট ইজ ভেরি কিউট, সেটা খুবই কিউট ছিল। এখন সত্যি করে বলো তো, অপশানে যদি দেওয়া হতো দ্যাট, অপশানে বিতে দেওয়া হতো হু, অপশান সিতে যদি দেওয়া হতো হুইচ, কোনটাকে তুমি রাইট বলতে? সত্যি করে বুকে হাত রেখে বলো আই বট আ ক্যাট, আমি একটা বিড়াল কিনেছিলাম ডট ডট ইজ ভেরি কিউট, তুমি কি দিতে সেখানে? দ্রুত আমাকে আনসারটা জানাও। আলহামদুলিল্লাহ, যারা আমার সঙ্গে লেগে আছো স্বতঃস্ফূর্তভাবে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা জব প্রিপারেশন শুরু করেছিল অনেক আগের থেকে, তাদের থেকে তুমি অনেকটা এগিয়ে গেছো, অনেকটা অনেকটা। ইয়েস, তোমরা হয়তো আজকের আলোচনা শোনার পর পেট মানে পোষা প্রাণী, যেগুলো যেগুলো বাড়ির ভেতরে থাকে, পোষ মানে সেগুলোর জন্য আমরা এখানে দ্যাট বা হুইচ ইউজ করতে পারি, ওইটা সমস্যা নেই, ওটা তো বসবেই। কিন্তু আজকে আরও একটা জিনিস বসাতে পারবো, সেটি হচ্ছে হুইচ, এবং সেই জায়গা থেকে আমরা বলবো অল দ্য কারেক্ট আনসার, অল দ্য কারেক্ট আনসার, অল দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তাহলে জানার আছে অনেক কিছু, বলা তো যায় না কোন দিন কোন প্রশ্নটা হয়ে যায়। আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না। আর ছোট্ট করে আরেকটা নোট তোমরা একটু করে নেবে, হোমের ডিমান্ড হচ্ছে এরপরে একটা নতুন করে সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হবে, হোমের পরে একটা নতুন করে সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হবে, আর হুজের পরে অবশ্যই একটা নাউন থাকবে, হুজের পরে অবশ্যই একটা নাউন থাকবে, হুজ পেন এরকম কিছু একটা থাকবে, আর হোমের পরে সাবজেক্ট থাকবে। হ্যাঁ, যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হোম অল লাইক মোস্ট, আমি সেই মানুষটাকে যিনি, যাকে সবাই অনেক বেশি পছন্দ করে। একটু লক্ষ্য করে দেখো, বেসিকলি হোমের পরে নতুন করে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমি এখানে দিয়ে রাখলাম। আর হুজের খুব কমন ব্যবহার, হুজ পেন, হুজ উইন্ডো এটসেট্রা। আর হোয়াটের রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহারটা তোমরা খুবই কম পাবে, বিকজ এটি কনজাংশন হিসেবে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, চলে আসলাম নেক্সট পেজে। জানাও এই স্লাইডে কয়টি হয়েছে? 369। হিজ বিহেভিয়ার অ্যানয়েজ মি সামটাইমস, বাক্যটির প্যাসিভ ফর্ম কোনটি? 369। রাইট আনসার, সামটাইমস আই এম অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সামটাইমসটা কোথায় বসবে। সামটাইমস বাক্যের শুরুতেই সাধারণত বসে, হয় শুরুতে অথবা শেষে। তো শেষে ছিল, আমরা যখন এটাকে প্যাসিভ করেছি বাক্যের শুরুতে বসেছে, বাক্যের শুরুতে আছে শুধুমাত্র এইটা আর হচ্ছে এইটা, অন্যটা হবে না, বিকজ অ্যানয়েডের পর কখনো টু বসে না, অ্যানয়েডের পরে প্রেপোজিশন অ্যাড বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মি ফার্স্ট পারসন, এই হচ্ছে সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এম। আর আমরা জানি প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড বাই নয়, অ্যানয়েড অ্যাট।
আর তারপরে অবজেক্টকে এই সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। সেই দিক থেকে একেবারে সুন্দরভাবে রাইট রয়েছে এ নাম্বারটা। 370 কোনটি ম্যাটেরিয়াল নাউন? 370 কোনটি ম্যাটেরিয়াল নাউন? ইয়েস, দ্য রাইট আনসার ইজ পেপার। পেপারটাকে আমরা ম্যাটেরিয়াল বলছি। হ্যাঁ, পেপারটাকে আমরা ম্যাটেরিয়াল বলছি, আর অন্যগুলোকে আমরা কমন বলছি। নাউনের উপর একটা বিশাল ক্লাস নেওয়া দরকার, নিয়েছি অনেকবার, তারপর আবার নেব, সমস্যা নেই। সো কমন, ঠিক আছে। এটা একবার কমন নাম। বুক, বুঝতে পারছি না কোন বুক। রিং, এটা অনেকের কাছে আবার এটাও ম্যাটেরিয়াল মনে হয়, কিন্তু আসলে কমন ফ্যাক্ট। কিন্তু পেপার ওজনের বিষয় একটা। রিভার, ইটস এ কমন। সো সবগুলো হচ্ছে কমন, শুধুমাত্র পেপার ইজ ম্যাটেরিয়াল নাউন। দ্যাটস গ্রেট। এখন আমরা যদি নর্মালি ম্যাটেরিয়ালের ওই সংজ্ঞাটাই থাকি, যে যেটা ওজন করা যায়, পরিমাপ করা যায়, স্থান দখল করে, তাহলে কিন্তু এখানে যতগুলো শব্দ আছে সবই স্থান দখল করছে, ওজন করা যায়। শুধু এটা আবার একটু অন্য ধরনের। তো ওই গদ বাঁধা বা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তুমি কখনো ইংরেজি শিখতে পারবে না। অনেকগুলো অ্যাঙ্গেল থেকে একটা জিনিসকে প্রুভ করতে হয়। একটা অ্যাঙ্গেলে গেলে তোমার কাছে এটাকে ম্যাটেরিয়াল মনে হবে, আরেকটা অ্যাঙ্গেলে গেলে মনে হবে এটা কমন। এটা কোন ধরনের রিং আমি তো বুঝতে পারছি না, ওই লাল রঙেরটা নাকি নীল রঙেরটা, অথবা এটা কমন। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক এরকম অনেকভাবে প্রুভ করতে হয়। হি ডাজ নট লাইক কোম্পানি, সো হি হ্যাজ ডট ডট ফ্রেন্ড। আমরা এটার রাইট আনসারটা তোমাদের দেখিয়েছিলাম, যদিও ওই ফিউ এর ব্যবহারটা। ইয়েস, দ্য রাইট আনসার ইজ ফিউ। কেন বলো তো? কারণটা বলি বা তোমাদের। কারণটা হচ্ছে ফিউ, হি ডাজ নট লাইক কোম্পানি, সে সঙ্গ পছন্দ করে না, বন্ধু পছন্দ করে না, কারণ তার আসলে কোনো ফ্রেন্ডই নাই। মানে সঙ্গ পছন্দ করে না কারণ তার বন্ধু নাই। তো ফিউ মানে হচ্ছে নেগেটিভ। একটু মনে করে দেখো তো বলেছিলাম কিনা। আর যদি ফিউ এর আগে এ লাগাও, তাহলে আ ফিউ ইজ ইকুয়াল টু, সেটা কিন্তু পজিটিভ অর্থ দেবে। এই সেম বাক্যটা দিয়ে আমি আমার পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাই। মনোযোগী হও ক্লাসে, একটু স্থির হও, তাড়াহুড়ো করো না, অস্থির হওয়া যাবে না। ধরো হি ডাজ নট লাইকের জায়গাতে আমি বললাম যে হি লাইকস কোম্পানি, সে সঙ্গ পছন্দ করে। সো না দিয়ে এখানে অ্যাজ দিতে পারি, ভালোভাবে সুন্দর করে বাক্যটা একসাথে দিই, যে অ্যাজ হি হ্যাজ ডট ডট ফ্রেন্ডস। এখন অপশানে বলছি এখানে কি ফিউ হবে, অপশন বিতে আ ফিউ হবে। শুধু এইটা রাইট আনসার বলতে পারলে অটোমেটিক্যালি আগেরটা বুঝতে পারবে। বলো দেখি, ঝড়ো গতিতে রাইট আনসারটা দিয়ে দাও। ইয়েস, আগেরটাই সে পছন্দ করে না, তার মানে তার বন্ধু নাই। তো নায়ের অর্থটা কে দেয়? ফিউ, নেগেটিভ। আর সে সঙ্গ পছন্দ করে, যেহেতু তার বন্ধু আছে, তাহলে আছের অর্থ কে দেয়? আ ফিউ দেয়। দ্যাটস গ্রেট। ইয়েস, বুঝতে পেরেছ? এই হচ্ছে ফিউ, আ ফিউ এর ব্যবহার। আর ম্যানি মানে তো অনেক, আর ফিউ আর হবে না, কম্পারেটিভ। এখানে তো কম্প্যারিজন নেই, সুতরাং এটি হবে না। থ্যাংক ইউ যারা আমার সাথে লেগে আছো এবং প্রতিনিয়তই আনসার করছো। আমরা প্রমাণ করে দিতে চাই, অনলাইন প্ল্যাটফর্মের সাথে লেগে থেকেও মহান আল্লাহ একটা রিজিকের ফায়সালা করে দিতে পারেন। দয়া করে সততার মনোভাব নিয়ে লেগে থাকো, আর চ্যালেঞ্জ নাও 6 মাসের। যখনই আমার এই ভিডিওটা দেখবে, যখনই, যে কোনো সময়, একটা ওয়াদা করবে, এই এপিসোডে স্যার যতগুলো ক্লাস নেবেন ইনশাআল্লাহ আমি সবগুলো ক্লাস করব। জাস্ট এই ওয়াদাটা করো, দেখবে তুমি 6 মাসের পর বদলে গেছো। ইংরেজির ব্যাপারে দারুণ আত্মবিশ্বাস চলে এসেছে। আর শুধু তো ইংরেজি ক্লাস হচ্ছে না, তোমরা জানো কি না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সবগুলো ক্লাস হচ্ছে ইংলিশ মজা জব নামে আমাদের পেজটাতে। এবং সবগুলো ক্লাস আবার দারুণ করে সাজানো আছে ইংলিশ মজা জব নামক ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আশা করি সেখান থেকেও পেয়ে যাবে তোমরা। 372 আসো। অফ দ্য টু গার্লস, দুইজন বালিকার মধ্যে উশসী ইজ ডট ডট ইন্টেলিজেন্ট। দ্য রাইট আনসার ইজ মোর ইন্টেলিজেন্ট। কেন আমি মোর নিচ্ছি? উশসী ইজ মোর কেন, মোস্ট নয় কেন, ইত্যাদি ইত্যাদি নয় কেন? বিকজ মো এখানে অফ দ্য টু আছে। মনে করে দেখো তো যে আমি এরকম কোনো রুল তোমাদের দিয়েছিলাম কিনা, বলো দিয়েছিলাম কিনা? অবশ্যই দিয়েছিলাম। সেটা হচ্ছে অফ দ্য টু, দুইজনের মধ্যে। আরেকটা আমরা ফ্রেজ ইউজ করতে পারি অফ দ্য পেয়ার, দুই জোড়ার মধ্যে। এইরকম হলেই কম্পারেটিভ।
এরকম হলেই কম্পারেটিভ। এবং এই কম্পারেটিভগুলোর ক্ষেত্রে সামটাইমস তুমি যেটা দেখতে হবে দা প্লাস কম্পারেটিভ। অপশানে না থাকলে অন্য কথা, শুধু কম্পারেটিভ আছে তাই কম্পারেটিভ, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস কম্পারেটিভের পূর্বে একটা দা থাকে এরকম। হ্যাঁ, যে উশসী ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট, অনেক ক্ষেত্রেই থাকে। সো এই দুইটা অপশানে যে কোনো একটা হতে পারে। পাশাপাশি আরেকটা সূত্র মনে রাখো, অফ দ্য টু না থেকে টু এর ওপরে ধরো বলা হলো 3, THREE, এরপরে হতে পারে 4 এটসেট্রা ইটিসি, তাহলে এটা কম্পারেটিভ হবে না, তখন এটা হয়ে যাবে সুপারলেটিভ। সুপারলেটিভ, আর সুপারলেটিভ মানে তো জানো দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। সো যদি অফ দ্য টু গার্লস না দিয়ে আমি যদি বলতাম অফ দ্য থ্রি গার্লস উশসী ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তখন অবশ্য দ্য মোস্ট হয়ে যেত। বুঝতে পেরেছ? রাইট। একটা কোশ্চেনের ভিতরে যে কত কিছু লুকিয়ে থাকে, যদি এইভাবে প্রশ্ন সমাধান করা হয় তাহলে মোটা মোটা ভলিউম বই তোমাদের পড়া লাগবে না, বিশ্বাস করো। 373 নম্বরে আসো। আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড, অর্থাৎ ফুড খাবারগুলোকে শুকানোর পর অথবা ক্যান মানে প্যাকেট জাত মানে ক্যানের মধ্যে ঢুকানোর পর ইট শুড বি স্টোরড ফর লেটার কনজামশন। দ্যাট মিনস পরবর্তী প্রক্রিয়ার জন্য যথেষ্ট হবে, তাই না? ইট শুড বি স্টোরড মানে এটাকে শুকাতে হবে বা ক্যানে রাখতে হবে, তাহলে পরবর্তীতে এটা আবারও ব্যবহারের জন্য উপযোগী হবে। ইট শুড বি স্টোরড মানে এটা প্যাসিভ ভয়েস, শুড বি এর পর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। এটা হতে পারে, উচিত যোগ্য হতে পারে, হতে পারে দ্যাট মিনস অন্যের দ্বারা, হতে পারে দ্যাট মিনস অন্যের দ্বারা, আর অন্যের দ্বারা হলেই সেটা প্যাসিভ হয়। আমরা যেটা জানবো যে কোনো মডেল ভার্বের পর একটা বি বসালেই একটা V3 হয়ে যায়। এটা হচ্ছে আমার সূত্র। ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। সো ইট শুড বি স্টোরড, দেখো শুড বি মডেল ভার্ব V3, তারপরে বাকি অংশ। দ্যাটস গুড। এবার আসো 374, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? হি ইজ নট অন দ্য কমিটি, হি ইজ নট অন দ্য কমিটি, অর্থাৎ তিনি কমিটিতে নেই, তিনি কমিটিতে নেই। বিশেষ করে তোমরা একটু মনে রাখবে এই কমিটি বোর্ড, জুরি বোর্ড, এসবগুলোতে না প্রেপোজিশন অল টাইম অন বসে। প্রেপোজিশন অল টাইম কি বসে? অন বসে। যেমন আমি লিখে দিই অন দ্য বোর্ড, এখন অন দ্য জুরি বোর্ড হতে পারে, তারপরে হতে পারে অন দ্য জুরি। হ্যাঁ, এই অনটা কিন্তু প্রচুর ইউজ হয় এই ধরনের বিষয়গুলোতে। এবং অন দ্য কমিটি, ওই একই ধরনের বোর্ড, কমিটি, জুড়ে এগুলোর পরে প্রিপোজিশন অন বসে, এইটুকু মনে রেখো। এখন তুমি জীবনে যদি শিখে থাকো যে অন মানে ওপরে এবং সারা জীবনে অন দ্য টেবল, এরকম হবে না, একটু আলাদা হতে পারে। সেগুলো এই প্র্যাকটিসের মাধ্যমেই, কোলোকেশনগুলো শেখার মাধ্যমেই জানতে হবে। নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট ফ্রেজের যে সম্পর্ক, সেগুলোর নাম হচ্ছে কোলোকেশন। আমি একটু একটু করে সেগুলোর লিস্ট দেব। জানাও দেখি এই স্লাইডে কয়টি হলো। পরের স্লাইড, আর প্রায় শেষের দিকে, 375। আই ডট ডট হসপিটাল লাস্ট সানডে। লাস্ট, আচ্ছা, লাস্ট থাকা মানেই পাস্ট একটা ফ্লেভার। হ্যাঁ, সো হ্যাড টু গো, অর্থাৎ গত রবিবারে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। লাস্ট আছে না? সো যখনই এই ধরনের লাস্ট, পাস্ট মানে অতীতের কোনো শব্দ থাকবে, তখনই আমরা পাস্টে ফিরে যাব। সো হ্যাভ টু এবং মাস্ট মনে রেখো, এইটারই পাস্ট হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু আর মাস্ট, এটারই পাস্ট টেন্স হচ্ছে হ্যাভ টু, আর এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। তাহলে একবার ফিল করো তো, এই সেম বাক্যটাই আমি সব ঠিক আছে, শুধু লাস্ট সানডে দেব না। আমি ধরো এখানে দিলাম টুডে, তাহলে রাইট উত্তর কি হবে বলো তো? ইয়েস। তখন তুমি দুইটা যে কোনো একটা নিতে পারবে প্রেজেন্ট টেন্সের জন্য। তুমি বলতে পারবে আই হ্যাভ টু গো টু
এই যে আই হ্যাভ টু গো টু হসপিটাল, অথবা আই মাস্ট গো টু হসপিটাল, যে কোনো একটা হয়ে যাবে, হ্যাভ টু গো টু অথবা মাস্ট গো। সুতরাং এই লাস্ট এসে আমাকে পাস্ট করে দিয়েছে, লাস্ট এসে পাস্ট করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা 376 নাম্বার, উই শ্যাল বি ব্লেমড এর অ্যাক্টিভ ভয়েসটা কি হতে পারে? উই শ্যাল বি ব্লেমড, দ্য রাইট আনসার ইজ এভরিওয়ান উইল ব্লেম আস। এইটাকে যারা তোমরা ভয়েস চেঞ্জিং পারো তাদের কাছে খুবই সহজ। এটা যেহেতু প্যাসিভ করা আছে, এটা অ্যাক্টিভ। ঠিক আছে, এই যে দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম। ফিউচার টেন্স সাধারণত আমরা যেটা করি, ফার্স্ট পার্সনের পর আমরা শ্যাল ব্যবহার করি, সেই জন্য শ্যাল বি। ঠিক আছে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ব্লেমড। আর এই এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি এগুলো থাকলে না প্যাসিভের সময় সেটা আসে না। মানে বিষয়টা হয়েছে, যদি এইটা দিয়ে মানে এরকম করে বলতো যে এটা হচ্ছে অ্যাক্টিভ আর আর এইটা হচ্ছে প্যাসিভ, তাহলে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই এটা খুব সহজেই পারতে। অথচ সেম জিনিসটাই যখন পরীক্ষাতে তোমাকে দিয়েছে, তোমার কাছে মনে হয়েছে আরে বাপরে কি এক কঠিন জিনিস দিয়েছে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিষয়। সো নর্মালি এইটাকে আমরা ট্রান্সফর্ম করে এইটা করেছি, অন্য কিচ্ছু না। সহজ করে ভাবো, সহজ হয়ে যাবে। এই তো সুন্দর। 377, ইনডিরেক্ট ফর্ম অফ হি সেইড হি হ্যাড বেটার টু সি আ ডক্টর। সে বলেছিল যে তোমার ডাক্তার দেখানো উচিত। এইখানে রাইট আনসার নিয়ে নি ফার্স্টে। দ্য রাইট আনসার ইজ হি প্রপোজ টু সি আ ডক্টর। সে একটা ডাক্তার দেখানোর জন্য পরামর্শ চেয়েছিল, দিয়েছিল। তোমরা মনে রাখবে, কোনো বাক্যতে যদি হ্যাড বেটার ইউজ হয়, এইটাকে আমরা মডেল ভার্ব বলি, এবং এই মডেল ভার্বটা মূলত শুডের আপন খালাতো ভাই। এটা হচ্ছে আপন খালাতো ভাই, অর্থাৎ সমজাতে অর্থ দেয়, এবং এর ভিতরে একটা প্রপোজ লুকানো থাকে। মানে ইউ শুড ডু সামথিং। হ্যাঁ, এটার ভিতরেই একটা প্রপোজ লুকানো থাকে, প্রপোজাল লুকানো থাকে। তো যার কারণে বলা হয়েছিল যে ইউ হ্যাড বেটার টু সি আ ডক্টর, যে তোমার একটা আসলে ডাক্তার দেখানো উচিত। সেক্ষেত্রে যখনই হচ্ছে আমরা কি করলাম, হ্যাড বেটার পেয়েছি, আমরা এটাকে প্রপোজাল ভেবেছি, আর তাই রিপোর্টিং ভার্বের জায়গায় বেস্ট হচ্ছে প্রপোজড। এই প্রপোজ টু সি আ ডক্টর। এখান থেকে একটা জিনিস তোমরা শিখে রাখো, ধরাবাঁধা নিয়মেই যে সবসময় ন্যারেশন হয় তা নয়, মাঝে মাঝে রিপোর্টিং ভার্বগুলো অদ্ভুতভাবে চলে আসে। বুঝতে পেরেছ? ওকে, এরপরে আমরা নেক্সট স্লাইডে আসি। 378 নাম্বার, টাইম অ্যান্ড টাইড ... ওয়েট ফর নান। ওয়েট ফর নান অথবা ওয়েটস ফর নান, দুইটা আনসারই রাইট হবে। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, একটু মনে রাখো তোমরা, NOTE। আমার প্রিয় জব সিকার্স, থাকতে হবে কিন্তু শেষ পর্যন্ত। যারা শুরু করেছিলে প্রথমটি ক্লাস দেখা এবং থাকো শেষ পর্যন্ত। টাইম অ্যান্ড টাইড, এটার পরে ভার্বটা সিঙ্গুলার হবে অ্যাকর্ডিং টু গ্রামার। আর আমরা যদি বলি যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটাকে যদি প্রবাদের মতো করে ভাবি, তাহলে আবার এটা প্লুরাল। টাইম অ্যান্ড টাইড ভার্বটা হয়ে যাবে প্লুরাল। টাইম অ্যান্ড টাইড, এই হচ্ছে বিষয়। তাহলে এটা গ্রামাটিক্যালি, আর এটা হচ্ছে প্রবাদ। আমি যদি বলি হচ্ছে প্রভার্ব, প্রবাদের মতো করে ভাবি, তাহলে এ উত্তর। আর আমি যদি এটাকে গ্রামাটিক্যালি ফিল করি, গ্রামার বেসড, যে দুইটা শব্দ নাউন কিন্তু অর্থ একটা, সময় এবং নদীর স্রোত, কিন্তু মূলত সময়কে বোঝাচ্ছে একটি জিনিস, তাই ভার্ব সিঙ্গুলার। আর প্রবাদের মতো করে যদি ভাবি, তাহলে এটি হচ্ছে প্লুরাল। সো বোথ আর কারেক্ট। গ্রামাটিক্যালি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাধারণত এ নাম্বারটাই নেওয়া হয়। সো বলা থাকবে তোমরা এ নাম্বারটাই নেবে। ইংরেজিতে এরকম অনেক শব্দ আছে, দুইটি শব্দ কিন্তু একটা অর্থ বোঝায়, ব্রেড অ্যান্ড বাটার, জীবিকা। ঠিক আছে, তোমরা ভেবো না যে রুটি আর হচ্ছে মাখন। ঠিক আছে,
হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়ার গাড়ি, ক্যারেজ ঘোড়ার গাড়ি, HORAC, ঘোড়ার গাড়ি। যদিও ঘোড়া এবং গাড়ি দুইটা জিনিস, কিন্তু মূলত ঘোড়ার গাড়ি একটা জিনিসকে বোঝায়। এরকম অনেক শব্দ আছে না, তোমার ধরো হচ্ছে নেম অ্যান্ড ফেম, যশ খ্যাতি যেগুলো বলি আমরা, নেম অ্যান্ড ফেম। তারপরে প্রোজ অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস একবারে খুঁটিনাটি বিষয়গুলো, ইত্যাদি ইত্যাদি। ধরো এগুলোর পর তোমরা ভার্ব করবে সিঙ্গুলার, সিঙ্গুলার করবে, ঠিক আছে? এইগুলোর পরে আচ্ছা এখানে আমি এক্সট্রা লিখে দিলাম, এক্সট্রা, এক্সট্রা এই হচ্ছে দিয়ে দিলাম। সো এইগুলো যদি কোথাও থাকে ভার্বটা করবে সিঙ্গুলার, দ্যাট মিনস এই রুলটা। 379, ইটস টাইম ইউর মিস্টেক। সো এই রুলটা আমি গতদিন দিয়েছিলাম তোমাদের, মনে করে দেখো। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীতে ভার্বে কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়, মনে আছে তোমাদের? হ্যাঁ, ফেন্সি, উইশ, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলো থাকলে ভার্বে পাস্ট টেন্স, যেটা শুধুমাত্র এ নাম্বারে রয়েছে। এটাই উপযুক্ত সময়, ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক্স, তোমার ভুলটি বোঝার। 380 নাম্বার, ইফ উই হ্যাড আ বোট, আমাদের যদি একটা নৌকা থাকতো, উই ডট ডট রিভার, আমরা নদীটা পার হতে পারতাম, উড ক্রস। কেন উড ক্রস হবে বলা হয়েছে অনেকবার, আরো একবার বলতে চাই। ইফের পর যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতে কোনো কথা নেই, উড প্লাস V1 ইজ ইকুয়াল টু যেটিকে নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটা না কন্ডিশন, তোমরা যেমন তোমাদের ফোন খোলার জন্য একটা পাসওয়ার্ড ইউজ করো না, ফিঙ্গার, স্ক্রিন বা ফেস লক, বিভিন্নভাবে। এই বাক্যটাকে তুমি যদি সলভ করতে চাও, তোমাকে এই বিশেষ পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এক একটা রুল, এক একটা পাসওয়ার্ড। আর তোমরা যারা আমার সাথে ক্লাস করছো, যারা ভাবো স্যার আপনি এত রুল মনে রাখেন কিভাবে, তাহলে আমি বলবো যে একটা সময় তোমাদেরও হয়ে যাবে, একটা বাক্য দেখলে বুঝতে পারবে এর পেছনে লুকিয়ে আছে কোন স্ট্রাকচার। জাস্ট ওয়েট, ধৈর্য হারিও না। সো ইফ পাস্ট টেন্স, হ্যাভ থেকে হ্যাড, একটাই ভার পাস্ট টেন্স, তাই অন্য পাশে উড ক্রস। নিয়ম অনুযায়ী দিতে আমি এটা বাধ্য। আমাদের যদি নৌকা থাকতো আমরা নদীটা পার হয়ে যেতে পারতাম। জানাও দেখি এই স্লাইডে কয়টা হলো? 381 ডট ডট। সো দ্য রাইট আনসার ইজ অলদো। অলদো গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, অর্থাৎ আমরা যদি বলি যে সকল ব্যবহারিক ক্ষেত্রে অলদো গ্লাস ইজ আ সলিড, যদিও সকল ক্ষেত্রেই গ্লাস, কাঁচের টুকরোগুলোকে কঠিন ভাবা হয়, ইটস মলিকিউলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ আ লিকুইড, কিন্তু আণবিক গঠনটা হচ্ছে মূলত তরলের মতো, আণবিক গঠনটা হচ্ছে মূলত তরলের মতো। তাহলে যদিও আমি বলেছি না, যদিও গ্লাসটা সকল ব্যবহারিক অর্থে, এই যদিওর জন্য আমি কি নেব? দো বা অলদো, কোনো সমস্যা নেই, তুমি চাইলে দো নিতে পারো, অলদো নিতে পারো। এগুলোকে বলা হয় কানেক্টর। ওকে, 382 নাম্বার, রাইট আনসার হি ডট ডট হেয়ার সিন্স ক্রিসমাস, অর্থাৎ ক্রিসমাস থেকেই, সেই সময় থেকে সেখানে রয়েছে। সিন্স বা ফর থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোনটা? এই হচ্ছে ডি নাম্বারটা। সূত্রটা মনে রেখো সবাই, সিন্স, এসএনসি, সিন্স, অথবা হচ্ছে ফর থাকলে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি এমন কোনো ভার্ব থাকে লাইক বি ভার্ব, তার সঙ্গে আইএনজি হয় না, তাহলে তো কন্টিনিউয়াস হবে না। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে তখন কোনো কোনো সময় প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়, রাইট? সো সিন্স মানেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একমাত্র বৈশিষ্ট্য, এটা কখনো মনে করবে না, প্রেজেন্ট পারফেক্ট। এই জন্য হি হ্যাজ নট বিন, হ্যাভ হ্যাজ এর পর ভার্বে পাস্ট পার্টিসিপল বিন, মনে আছে? এম ইজ আর এ পাস্ট পার্টিসিপল বিন, এম ইজ আর past tense, was আর past participle been. He has not been here since Christmas. ক্রিসমাসের পর থেকে সে এখানে আর নেই। 383 I shall ring you up as soon as I arrive. Yes, ডি নাম্বার। কেন আমি এই রুলটা দিয়েছিলাম?
আবারও দিতে চাই একেবারে শেষে স্লাইড। সো দ্য রাইট আনসার ইজ, যখনই কোথাও অ্যাজ সুন অ্যাজ থাকবে, অ্যাজ সুন অ্যাজ, এর এক পাশে হবে প্রেজেন্ট, আরেক পাশে হবে ফিউচার। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমি ইজ ইকুয়াল টু দেব প্রেজেন্ট ইনডিফিনিট, এবং আরেকটা হবে ভাইসা ভার্সা, আমি টু দেব ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট সেটা যে কোনো পাশে হতে পারে, এক পাশে ফিউচার থাকলে অন্য পাশে প্রেজেন্ট, এক পাশে প্রেজেন্ট থাকলে অন্য পাশে ফিউচার। তাহলে আই শ্যাল রিং ইউ আপ, এক পাশে আছে ফিউচার, অন্য পাশটা হবে প্রেজেন্ট, এই জন্য আই অ্যারাইভ। আমি তোমাকে রিং করব যখনই আমি পৌঁছে যাব। অ্যান্ড আলহামদুলিল্লাহ, লাস্ট স্লাইড 384 নাম্বার। কাম ইন মাই ফ্রেন্ড, আই সেড। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কি হবে? ইনডিরেক্ট স্পিচ, রাইট আনসার ইজ, প্রথম কথা মাই ফ্রেন্ড, সম্বোধন। সম্বোধন হলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, এইটুকু দিতে হবে। প্রতিটাতেই কিন্তু এইটুকু ঠিক আছে, মাগার ভুলটা হচ্ছে এই জায়গায়। সো এইটাই হচ্ছে ঠিকঠাক। কারণটা কি? অনেকে যেটা ভুল করে যে কাম থাকলে গো হয়, একটা সূত্র আমরা শিখেছিলাম, কিন্তু মনে রাখতে হবে কাম ইন থাকলে কি হয়ে যায়? ওকে, অ্যাজ মাই ফ্রেন্ড আই টোল্ড হিম টু কাম ইন। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে আমার। দ্য রাইট আনসার ইজ ডি নাম্বার। একটু ভুল হয়েছে। কেন হয়েছে আমি একটু রিজনটা বলে দিই। কারণ নর্মালি আমরা সাধারণত শিখি যখনই তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা হয়, তখনই নর্মালি কিছু পরিবর্তন থাকে। হেয়ার থাকলে দেয়ার, তেমনি আছে কাম থাকলে সেখানে গো হয়। কাম থাকলে কি হয়? গো হয়। কিন্তু যদি কখনো কাম ইন থাকে তাহলে নো চেঞ্জ, নো চেঞ্জ, নো CHNG, নো চেঞ্জ, মানে যা আছে তাই। তো এখানে বাক্যতে বলা হচ্ছে কাম ইন মাই ফ্রেন্ড, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, তাকে বন্ধু হিসেবে সম্বোধন করে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম টু কাম ইন। এখানে দেখো কাম ইনের কোনো পরিবর্তন হয়নি। এই জিনিসটাই আসলে দেখতে চেয়েছিল সবাই। সো রাইট উত্তর হচ্ছে কাম ইন। ঠিক আছে? কিন্তু যদি এখানে কাম না থাকতো, ধরো কথার কথা, ইন না থেকে কাম, তাহলে একটা চলে আসতো গো। ধরো এরকম কথার কথা এরকম হয়ে যেত, কাম থাকলে গো, কিন্তু কাম ইন নো চেঞ্জ, যা আছে তাই। ওকে, অ্যান্ড লাস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট, হেয়ার আই লস্ট ইজ। কি বলতে পারি? রাইট আনসার অ্যাডজেক্টিভ ক্লজ। এইটা দেখলে একটু ভয় লাগতে পারে, কিন্তু আশা জাগবে যখন আমি এই বাক্যটাকে ঠিক এভাবে লিখব। ধরো আমি লিখলাম দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। এইটুকুতে আন্ডারলাইন করলে প্রত্যেকেই তোমরা পারতে। কিভাবে? সেটা হচ্ছে কোনো একটা নাউনের পর যদি একটা ক্লজ থাকে, কোনো একটা নাউনের পর যখন একটা ক্লজ থাকবে, এই ক্লজের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে দেখো একটা নাউন, নাউনের পরেই লম্বা একটা ক্লজ, একটা বাক্য, অতএব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি একটা বই, এইটা হচ্ছে সেই বই যেটা হারিয়েছি, এই বইটা সম্পর্কে একটা তথ্য দেওয়া হলো, হারানো সেই বই। অতএব এইটা যদি দেওয়া থাকতো তোমরা প্রত্যেকে পারতে। এখানে ছদ্মবেশে এই দ্যাটটা এখানে লুকানো আছে এবং প্রশ্ন করছে এটাকে কি ক্লজ বলা হচ্ছে। এরকম অনেক সময় রেডিউসড তোমার ক্লজের যে বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজের বৈশিষ্ট্যগুলো, মানে রিলেটিভ যে প্রোনাউনগুলো, সেগুলো কিন্তু অনেক সময় লুকানো থাকে। আশা করি যখন অ্যাডজেক্টিভের ক্লজ বা ওগুলো নিয়ে কথা বলবো, বা যারা আমার ক্লাস করেছো, আশা করি খুব ভালোভাবে সেটা বুঝে যাবে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। পুরো আয়োজনটি কেমন এনজয় করেছো? কিছু বলতে কি চাও? যদি বলতে চাও বলো কমেন্টে, চোখ রাখছি কমেন্টে। শেষে শুধু তোমাদের একটা কথাই বলবো, কৃতজ্ঞ হতে না পারলে জীবনে কিচ্ছু নেই, না নিজের কাছে প্রশান্তি, না জীবন শেষে বড় কোনো প্রাপ্তি। প্রতিটা ক্লাস তোমার জন্য এক ব্লেসিং, তোমার জন্য যেটা ব্লেসিং সেটা অন্যের জন্য। তাই দয়া করে আমাদের আয়োজনের ব্যাপারে সবাইকে জানিয়ে দাও, সবাইকে অ্যাটেন্ড করাও। সত্যি বলছি, ই লার্নিং প্ল্যাটফর্মে আমাদের যে উদ্দেশ্য, মহান আল্লাহ সাক্ষী, জব প্রার্থীদেরকে সব কিছুর একটা সাজানো গোছানো
প্ল্যাটফর্ম উপহার দিতে চাই, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের আমরা যারা আছি অনেক বেশি ডেডিকেটেড হব ইনশাআল্লাহ। কারণ আমি জানি অর্থের অভাবে একটা সময় শিক্ষার্থীরা অনেক টাকা দিয়ে একটা কোর্স করতে পারে না। পড়াশোনা শেষ হয়ে গেলে নামের সাথে বেকার যুক্ত হয়। অনেককে বলাও যায় না, বাবা মার কাছ থেকে হয়তো বা অনার্স লাইফে কোনোভাবে টাকা পয়সা নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু পড়াশোনা শেষ হয়েছে তখন কিভাবে টাকা চাইব। আবার এতটাই সহজ আমাদের সিস্টেম নয় যে পড়াশোনা শেষ করেই কোনো একটা পার্ট টাইমে ঢুকে পড়ব। সব মিলিয়েই অর্থনীতিকে দৈন্যতা তো রয়েছেই। সব কিছু মিলে আমরা তোমাদের পরামর্শ চাই। তোমরা আমাদের সাথে লেগে থাকো, আমাদের জন্য দোয়া করো এবং তোমরা সর্বদাই নিজেদের বাড়ির সদস্য মনে করে আমাদেরকে পরামর্শ দাও যে আমরা আমাদের প্ল্যাটফর্মকে কিভাবে সাজাতে পারি, যেখানে তোমরা জয়েন করবে মনে হবে একটা আত্মবিশ্বাসের পয়েন্ট তোমরা পেয়েছো। সার্বক্ষণিক তোমাদের প্রতিটা কমেন্টকে আমি রফিক স্যার সর্বদাই আলহামদুলিল্লাহ ভ্যালু করার চেষ্টা করি। তোমাদের মতামত চলতে থাকবে অবিরাম, আমি সেগুলো নিয়ে পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করছি এবং এর মধ্যে দিয়ে শেষ করছি আজকের আয়োজনটি। জানিয়ে দাও অনেককে। কষ্ট লাগে তখনই যখন তোমরা অনেক উপকার পাও, কিন্তু এটি সবাইকে জানাও না। আমরা না এখন অনেক প্ল্যাটফর্মের থেকে একটা জায়গায় পিছিয়ে, আমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বা ফলোয়ার যেটাই বলি অনেকটা কম। কেন তোমরা কি পারো না তাদেরকে ছাড়িয়ে দিতে, তাদের থেকেও বেশি একটা গ্রুপ তৈরি করতে, একটা বড় একটা সার্কেলকে জানাতে আমাদের বিষয়? অনেকজন হলে অনেককে ভালো সেবা দেওয়াটা সব মিলিয়ে অনেক সহজ হয়। আশা করছি তোমরা ছড়িয়ে দেবে আমাদের এই বার্তাগুলো, এই আয়োজনের ব্যাপারে জানাবে সবাইকে। শেষ করছি আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।